স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। কি হয়েছে? আমার ভাইজানকে ভয় লাগছে। শাহিন চমকে গেল। উমা, ভয় লাগার কি আছে? একটুখানি আশ্বাস দিয়ে বলল, ভয় কেন লাগছে? টিভিতে যেমন ভাইজান বাস্তবে যদি আরো বেশি ভয়ানক হয়। কি? আমার কাছে ভাইজানকে কেমন যেন ম্যাজিশিয়ান বা অদ্ভুত কিছু লাগছে। শ্যাম বর্ণের মানুষের হ্যাসেলাই আমি এর আগে কখনো দেখিনি। শাহিন, ভাইজান কি আমাকে ধমকাবে সবার সামনে? শাহিন তাজ্জব বনে গেল। ভালো করে শাহাদের দিকে তাকিয়ে ওরা হাসি পেল। ভাই সত্যি সুঠাম দেহের অধিকারী। শাহাদের শ্যামবর্ণ শরীরে চোখগুলো সবচেয়ে বেশি আকর্ষণীয়, যার কারণে ওকে দেখতেই অন্য কিছু ভেবে ভয় পাবে অনেকেই। শাহিনের মনে হলো ভাইজানকে আজকে জিন জিন লাগছে। এর মধ্যে পড়েছে কালো, চশমাটা পরলে না হয় কম বোঝা যেত। বলতেও পারছে না ভাইজান চশমাটা পরেন। হাসি আটকে শাহিন কানের কাছে এসে বলে, ভাবিমাকে দেখলে ঠিক হয়ে যাবে, কারণ আমার ভাই যদি অদ্ভুত সুদর্শন হয়, উনি অদ্ভুত সুদর্শনা। এরা মানিক জোড়। কথা শেষ করে আচমকা ভারী কি গলায় শাহাদ বলল। নওরিন কি করছো এখন? নওরিন ঘাবড়ে গিয়ে আমতা আমতা করে বলে, বাবুকে নিয়ে বসে আছি। শাহাদ ভ্রু কুঁচকে বলে, আচ্ছা, গুড। আমি জিজ্ঞেস করেছি পড়াশোনা তো শেষ, শুনেছি জব করো, কোথায় করছো? না মানে অফিসে। শাহিন নিজেই এবার বিব্রত হয়ে গেল। নওরিনের হয়ে উত্তর দিল, ভাইজান একটা প্রাইভেট কোম্পানিতে আছে। উত্তরটা তুমি দিচ্ছ কেন? ওর কি সমস্যা? নওরিন শাহিনের দিকে তাকিয়ে শুকনো ঢোক গেল। শাহাদ চোখে চশমা দিল। শাহাদের মাথায় ধরছে না এই মেয়ে কি বলছে এসব। যতদূর খবর নিয়েছে মেয়ে ভালো, এমন আবোল তাবোল বকছে কেন? শাহাদের কুঞ্চিত ভ্রু দেখে নওরিনের মনে হলো এই মুহূর্তে ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। চোখে চশমা দেখে মনে হলো যাক, এখন মনে হয় স্বাভাবিক লাগছে কিছুটা। তাই সাহস নিয়ে বলল, ভাইজান আমি আপনাকে দেখে ঘাবড়ে গিয়েছি। শাহাদ চমকে গেল। এরা কেমন উত্তর? ওকে দেখে ঘাবড়ানোর কি আছে? ভাঁজ পড়া কপাল নিয়ে প্রশ্ন করলো, ঘাবড়ানোর কি আছে? ক্যাজুয়াল প্রশ্ন করেছি তোমাকে। ইন্টারভিউয়ের ভাইবা নিতে তো বসিনি। আত্মবিশ্বাসহীন আমার পছন্দ নয়। না মানে আপনি দেখতে তো শাহিনের মতো না। শাহাদের অবাক হওয়া চাহনিতে মনে হলো নওরিন এখনই শেষ। শাহিনের মন না মানে। শাহাদ রাগত চোখে শাহিনের দিকে তাকালো। বাকিরাও বিস্মিত। শাহাদ কিছু বলার আগেই দিয়া শরবতের ট্রে নিয়ে ঢুকতে ঢুকতে সালাম দিল। নওরিনের কানের কাছে ফিস ফিস করে বলল, ছোট ভাইয়ার মতো না একদম ঠিক, তবে উনি ওনার মতো। আপু, আপনি যেমন প্রথম দেখাতে ভয় পেয়েছেন, আমিও তেমনি ভয় পেয়েছিলাম। মানুষটা মাত্রাতিরিক্ত সুদর্শন, এই জন্যই অনেকেই ঘাবড়ে যায়। ভয় পাবে না, উনি মানুষই, জিন বা ভূত নয়। দিয়া হাসি দিল। নওরিনের এই ব্যাপারটা বড্ড ভালো লাগলো। কি সুন্দর বুঝিয়ে দিল। দিয়ার দিকে তাকাতে দেখে এই মেয়ে তো পুরা ইরানি। সুতি আকাশি রঙা জামদানিতে পুরো অপসরী লাগছে। শাহাদ ইমরোজের যোগ্য সহধর্মিণী। এই বাড়ির প্রতিটি মানুষ খুব সুন্দর। শাহাদকে যদি জিন বলে, এই মেয়ে সাক্ষাৎ পড়ি। খাবারের ডিশ টেবিলে রেখে দিয়া শাহেজাকে কোলে নিল। শাহাদ তখনও শাহিনকে গিলছে চোখ দিয়ে। শাহিন অসহায়ের মতো বসে আছে। নরিন সাহস করে এবার মুখ খুলল, ভাইজান আমি একটা কর্পোরেট কোম্পানিতে আছি আর পড়াশোনা শেষ করেছি, তবে এখনো থিসিস করছি পাশাপাশি। এতক্ষণে ঠিকঠাক উত্তর দিল। এরপর বেশ কিছুক্ষণ আলোচনার পর শাহাদ জানালো খুব শীঘ্রই নরিনকে বাড়ির বউ করতে চায়। নরিনকে প্রথম প্রশ্ন করলো বিয়ে নিয়ে। নওরিন, তোমার বড় ভাইয়ের দায়িত্বটা যদি আমি পালন করি, আপত্তি থাকবে? নরিন একটা চমকানো অভিব্যক্তি নিয়ে তাকালো। চোখে মুখে খুশি নিয়ে বলল, না ভাইজান। তুমি খুশি? জি ভাইজান। শাহাদ মাথা নেড়ে বলল, গুড। তবে দেরি কেন আর? ছুটি নাও 10 দিনের জন্য অফিস থেকে। 3 দিন বিয়ে, বাকি 7 দিন ট্যুর। আমার পক্ষ থেকে গিফট থাকবে বোনের জন্য।
শাহিন হাসি দিয়ে কানের কাছে বলে, নীরা, বলেছিলাম এটাই আমার ভাইজান। বড়রা সব নিয়ে আলোচনা করছে। এর মাঝে শাহিনকে বলল, আগামী শুক্রবার বিয়ের ডেট রাখো। ডেস্টিনেশন ম্যারেজের ব্যবস্থা করবো গাজীপুর রিসোর্টে। শপিং শুরু করে দাও, কি লাগবে জানিও। বিয়ে তো একবারই জীবনে, ওর পছন্দে সব নাও। আব্বু, আপনি বাকি ফর্মালিটিস করে নেন। সকলেই সম্মতি জানালো। আরও একটা উৎসব হতে যাচ্ছে রায়হান সাহেবের পরিবারে। হই হই রব। সুলতানা কবির সকলকে টেবিলে খেতে ডাকলো। শাহাদ মাথা নেড়ে বলল, খেতে চলো সবাই। খাবার টেবিলে বসেই মেয়েকে কোলে নিল। শাহেজাকে একটু করে খাওয়াচ্ছে, নিজেও খাচ্ছে। আফিয়া খালাকে ডেকে বলল, খাবার দিয়েছ অপরাধীকে? সেদিনের পর থেকে শাহাদ আর নাম ধরে ডাকে না শেফালি, যেন মন থেকে মুছে ফেলতে চাইছে বোনটাকে। আফিয়া খালা মাথা নেড়ে বুঝালো গিয়েছে। সুলতানা কাবির খাবার দিয়ে এসেছে। শাহাদ কোলেস্টেরলের জন্য এড়িয়ে চলে। হঠাৎ লক্ষ্য করলো দিয়া কলিজা ভুনা দিয়েই খাচ্ছে। প্লেটে বেশি খাবার নেই। কলিজা ভুনা, টমেটো চাটনি আর একটা শামি কাবাব। নিজের প্লেটের দিকে তাকিয়ে দেখে ক্যাশিউনাট, সালাদ, তিতা করলা এবং চিকেন। দিয়াকে সকলের সামনে প্রশ্ন করলো, তুমি কলিজা ভুনা পছন্দ করো? দিয়া এহেন প্রশ্নে খাওয়া থামিয়ে মাথা নেড়ে উত্তর দেয়, অনেক। আম্মি জানের পরে দাদি জানের হাতের রান্নাটা করতাম, এখন আম্মুর হাতেরটা। শাহাদ মৃদু হেসে বলে। চিংড়িও পছন্দ করো? দিয়া হতবাক হয়ে বলে, হ্যাঁ অনেক, কিন্তু কেন? কিছু না, শেরজাকে চিকেন খাওয়াতে চাইলাম, সে বারবার নাকচ করছে। আঙুল দিয়ে তোমার প্লেটেরটা দেখাচ্ছে। চিংড়ি এবং কলিজা মুখে দিতেই খাওয়া শুরু করলো। পুরো তোমার কপি। দিয়া মাথা নেড়ে বলে, আমার কপি না তো, আমি শিখিয়েছি খাওয়া, তবে আপনার কপি, প্রমাণ দেখবেন? শাহিন শিফা উৎসাহ নিয়ে বলল, দেখবো দেখবো। দিয়া বলে উঠল, এখন যা দেখাবো তাও জেনেটিক্যালি ওর বাবা থেকেই পেয়েছে। টেবিলের সবচেয়ে অদ্ভুত খাবারটা শাহাদের প্লেট থেকে তুলে শাহেজার মুখে দিল। যা শাহাদের জন্য করা তিতা করলা ভাজি। শাহাদের পছন্দের একটা আইটেম। এই মানুষটা বড় অদ্ভুত ফ্রাইড রাইস দিয়ে তিতা করলা ভাজি খায়। শাহেজার মুখে তুলে দিল। শাহেজা অত্যন্ত স্বাভাবিকভাবে খেলো। এরপর দিয়া মুখের সামনে থেকে তিতা করলা সরিয়ে চিংড়ি ধরলো। মেয়েটা রেগে গিয়ে থাবা মারল দিয়ার দিকে, চিৎকার দিয়ে উঠল। দিয়া পুনরায় তিতা করলা মুখে দিতেই আবার খাচ্ছে। দিয়া হেসে বলল, এখন এই করলাই খাবে, আর কিচ্ছু ধরবে না, না কলিজা আর না চিংড়ি। শাহাদ সহ পুরো পরিবার বিস্মিত। সুলতানা কবির বিস্মিত হয়ে বলে, বৌমা, এই জিনিস আগে দেখিনি কেন? দিয়া হাসি মুখে বলে, আম্মু 8 মাস থেকেই পছন্দ করে তিতা করলা। একদিন টেবিলে ছিল এই ভাজি আইটেম, না বুঝে বারবার খেতে চাইছিল দেখে ভাবলাম জিভায় লাগিয়ে দিই, হয়তো তিতা বুঝে আর খাবে না। কিন্তু এই মেয়ে ওই জিনিসই খেলো, পরে ভাত দিয়ে মাখিয়ে খাওয়ালাম। এরপর থেকে খাওয়াতে আসলেই আর এই খাবার খুঁজে সে। এভাবে কয়েকদিন খাওয়ানোর পর বুঝলাম রক্তের টান। মেয়েকে বুকের সাথে চেপে ধরলো। শাহাদ নির্বাক হয়ে রায়হান সাহেবের দিকে তাকালো। এ যেন তাদের নীরব অপ্রকাশিত কষ্ট। শাহাদ এবং রায়হান সাহেব, এরা দুই বাবাই আতঙ্কে আছে। এক বাবা সন্তানে অভ্যস্ত, অন্য সন্তান বাবাতে অভ্যস্ত। রায়হান সাহেব চোখের পানি মুছছেন সকলের আড়ালে। গমগমে গলায় শাহাদ বলল, ঠিক করনি ফারা, এতটা অভ্যস্ত করো না মেয়েকে তার বাবার অভ্যাসে। সামলাতে পারবে না পরে। অলরেডি সে যা বুঝে গেছে ওর বাবাই ওর সব। ইদানিং আমি লক্ষ্য করছি ও তোমার কাছে কম থাকছে। ওকে তোমাতে অভ্যস্ত করো। যদি তাতে এমনও করতে হয় মেয়ের ভালোর জন্য, তবে দূরে রাখো আমার থেকে। এতদিন কথাটা কিভাবে লুকিয়ে রেখেছিলেন? আমাদের প্রথম দেখা মজুমদার বাড়ি নয়, সেদিন না বললে জানতেই তো পারতাম না। দিয়ার অনুরোধে বারান্দায় এসে বসেছে দুজন। মেয়েটা সন্ধ্যায় অনেক করে বলল এখন নাকি কথা বলতে ইচ্ছে করছে। প্রয়োজনীয় কাজ সেরে 2 কাপ কফি হাতে ভরা চন্দ্রবিলাসে বসেছে কপতি। সহসা এমন প্রশ্নে শাহাদ বিচলিত না হয়ে বরং খানিকটা হাসলো। ঘাড় কাত করেই বলল, মজুমদার বাড়িতে তৃতীয়বার দেখা আমাদের। প্রথম দেখেছিলাম সান ডান্সার রেস্টুরেন্টে।
সেদিনই প্রথমবার সামরার সাথে দেখা করে এসেছিল রাশেদ। সামরা এসেছিল, একটা কড়া পারফিউম লাগিয়েছিল, অথচ আমাকে সেই পারফিউম আকৃষ্ট করতে পারেনি। আকৃষ্ট করেছিল তোমার রজনীগন্ধা। কেমন মুগ্ধের মতো তোমার দিকে চেয়েছিলাম। একটা কালচে লাল রঙা আনারকলি পরেছিল, গলায় ঝুলিয়েছিলে সাদা ওড়না। কালচে বাদামি চুলগুলো ঘাড় বেয়ে পিঠ ছুঁয়েছিল। তখন তুমি সপ্তদর্শী। এক দেখাতেই এভাবে কোনো মেয়ের দিকে চোখ চাপে ভাবিনি। রাশেদ ভেবেছিল এটা কোনো আশ্চর্য। আমি কোনো মেয়ের দিকে এভাবে তাকাতে পারি কল্পনাতীত ছিল রাশেদের কাছে। পরে রাশেদকে বোঝালাম সামরাকে পছন্দ হয়েছে, কিন্তু বিধিবাম সামরার সাথে ফোনে কথা হয়েছিল 2 দিন। মেয়েটা ভদ্র, ভালো, আমার মন মতো, কিন্তু তবুও যেন আমি ওর মাঝে তোমাকে খুঁজে বেরিয়েছি। ভোলার চেষ্টা করলাম তোমাকে, তাতেও স্রষ্টার পরিকল্পনা। 2 দিন পর এক বিকেলে কাজ শেষ করে সৈকতে বসতে মন চাইল। যেহেতু নেভির লেফটেন্যান্ট কমান্ডার, সেই সুবাদে আমার সাথে সর্বদা ফোর্স থাকবে স্বাভাবিক। কিন্তু বিচে তুমি আমাকে এত দেহরক্ষী সমেত দেখে যে মন্তব্য করলে, ঘাড় ঘুরিয়ে দেখেছিলাম কার এত বড় স্পর্ধা। দেখতে পেলাম তেজস্বীকে। কি অদ্ভুত মন্তব্য ছুড়লে। কোথাকার কোন লাট সাহেব এসেছে দাদা সাহেব, দেখেছেন? এই লোকের জন্য এতজন বডিগার্ড লাগে? এভাবে আমাদের সুন্দর সময়টা নষ্ট করছে। অর্ধেক সৈকত তো এরাই দখল করেছে। রাশেদ তোমাকে দেখে হেসে বলেছিল, ইয়া আল্লাহ, এটুকু মেয়ের মুখে কি বলি। তোমার মনে পড়ে রাশেদের কথা? দিয়ার মুখে হাত। মনে পড়ে গেল বছর 5 আগের কথা। কক্সবাজার ঘুরতে এসেছে দাদা সাহেব আর দাদিজানের সাথে। দাদা সাহেবের অনেক শখ ছিল হজ করার আগে দাদিজান আর মেহতাব বিবিকে নিয়ে কক্সবাজার ঘুরবে। যেই ভাবা সেই কাজ, উড়াল দিল কক্সবাজারের উদ্দেশ্যে। নিজের যৌবনকালে বহুবার এসেছে এই কক্সবাজার। সংসারের চাপে দাদিজানকে আনা হয়নি কখনো। দিয়ার প্রায় মন খারাপ থাকে। দিয়ার বাবা মা মারা যাওয়ার পর নিঃসঙ্গ মেয়েটাকে দাদা দাদি সব সময় সঙ্গ দিয়েছেন। কক্সবাজার যাবে শুনে মন ভালো হয়েছে। হামিদ মজুমদার নাতনি এবং সহধর্মীকে নিয়ে রওনা হয়ে গ্রিন লাইন বাসে। ইরান থেকে আসার পর কখনো এমন লং জার্নি করা হয়নি। নাম শুনেছে, বই খাতায় পড়েছে, কিন্তু কক্সবাজার যাওয়া হয়নি কখনো। কক্সবাজার পৌঁছে হোটেল নিঃসর্গতে ওঠে। মেরিন ড্রাইভ রোডের বিখ্যাত হোটেল। চারিদিকে নিরিবিলি পরিবেশ, সামনে বিশাল উত্তাল ঢেউয়ের সমুদ্র, রুফটপে সুইমিং পুল। রুমের বারান্দায় দাঁড়ালে মনে হয় এই তো প্রকৃতি ছোঁয়া যাবে। ডাবল বেডরুমের একটা স্যুট বুক করেছিল হামিদ মজুমদার। কিছুক্ষণ রেস্ট নিয়ে দুপুরের খাবার খেতে গেলেন পাশের রেস্টুরেন্টে। ভেতরে কোনো ভিআইপি সেনা কর্মকর্তা আছেন দাদা সাহেব আন্দাজ করেছিলেন। বাইরে ফোর্সের গাড়ি, অফিসাররা দাঁড়িয়ে আছে। এসব দেখে বলেছিলেন, আশেপাশে তো আর খাবার হোটেল নাই, এখানেও তো দেখি নেভির গাড়ি, ভিতরে কেউ আছে মনে হয়। দিয়া ভ্রু কুঁচকে বলল, আমরা কি ওনাদের পাতের খাবার খাবো দাদা সাহেব? আপনি তো টাকা দিবেন তাই না? হামিদ মজুমদার নাতনির কথায় হেসে দিলেন। দিয়ার পরিবেশ পছন্দ হয়েছে, তাই হামিদ মজুমদার আর না করেননি। ভেতরে ঢুকেই একপাশে একটা টেবিলে বসলো। দেখতে পেল আরও কয়েক টেবিলের সামনে 3 জন বসে আছে, 1 জন নারী, 2 জন পুরুষ। চুলের কাট, বেশভূষা দেখে মনে হচ্ছে এরাই সেই ভিআইপি। ভেতরে রোদ নেই, তবুও চোখে রোদ চশমা। তাদের আবার ঘিরে ধরেছে রেস্টুরেন্টের ম্যানেজার থেকে শুরু করে স্টাফ প্রত্যেকে। দিয়া হামিদ মজুমদারকে বলে খাবার অর্ডার করতে গেল। বুঝতে পারলো এত ভিড়ে কেউ এদিকে আসবে না, বা আসলেও দেরি হবে। অর্ডার দিয়ে আসার সময় ভাবলো এই যাত্রার লোকগুলোকে দেখবে। বিধি বাম দেখার সুযোগই হলো না। চেহারা বোঝা যাচ্ছে না, পেট বোঝা যাচ্ছে। সামনে শাড়ি পরিহিত টিপটপ সুন্দরী রমণীকেই শুধু দেখা যাচ্ছে। খুবই সুন্দর, সুশীলা দেখতে। বয়স হয়তো 30-এর আশপাশ। বুঝতে পারলো হয়তো গুরুত্বপূর্ণ কেউ। খাবার খেয়ে মজুমদার পরিবার আশপাশটা ঘুরে দেখলো। এভাবে সুন্দর দিনগুলো কাটাতেই তৃতীয় বিরক্তিকর একটি দিনের সাক্ষাৎ হলো। এখানে যেদিকে যায় সেদিকেই কি অফিসারগুলো ঘুরঘুর করে? কিন্তু যেন সমুদ্রের একপাশ বুকিং দেওয়া থাকে নাকি? ঘাড় কাত করে দেখে এখনো একদল অনেকটা বিরক্ত হয়ে দাদা সাহেবকে ওই মন্তব্য ছুড়লেন। ব্যাপারটা এত উচ্চস্বরে হবে বুঝতে পারেনি। তাদের মধ্যে একজন এগিয়ে আসলো দিয়াদের দিকে। হামিদ মজুমদারকে সালাম দিয়ে পাশে বসার অনুমতি চাইলেন।
আঙ্কেল, আমি রাশেদ। বাংলাদেশ নেভিতে আছি লে কমান্ডার হিসেবে। সময় আর সুযোগ হয় না, তাই এদিকে আসতে পারি না। আজ এলাম। ম্যাডাম কি প্রথম বাংলাদেশে এসেছেন ঘুরতে? আপনি মনে হয় বিরক্ত। আমরা ফরেনারদের জন্য বেস্ট সার্ভিস দিয়ে থাকি। কোনো সমস্যা হলে বলতে পারেন। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। দিয়া ভ্রুকুচকে ভাবছে, এত দামড়া বেটা ওকে ম্যাডাম সম্বোধন করছে, শুনতে কেমন দেখায়। আর ফরেনারকে বিরক্ত নিয়ে বলল, এই যে মিস্টার কে ফরেনার, আমি বাঙালি। রাশেদ হম্বি তম্বি খেলো, প্রচন্ড অবাক হয়ে হাঁ সদৃশ মুখ করলো, মুখ দিয়ে কথা বের করলো। দিয়া পুনরায় বলল, আমি ইরানিদের মতো দেখতে, অথচ কিভাবে বাংলা বলি? আরো কত প্রশ্ন মনে জাগছে, তাই না? রাশেদ মাথা নাড়ায়। দিয়া বিরক্তিতে বলে, আমার মা ইরানি আর বাবা বাংলাদেশি। জন্ম ইরানে, সেই সুবাদে আমি বোথ সিটিজেন, কিন্তু ফরেনার নই। ক্লিয়ার? জি ম্যাডাম, বুঝতে পেরেছি। ধন্যবাদ এত সুন্দর করে বলার জন্য। ঠোঁট ভেঙচি কেটে দিয়া অন্যদিকে ফিরল। রাশেদ মুচকি হেসে বলল, ম্যাডাম সরি, আসলে হয়েছে কি, আজ আমার বন্ধুর মন খারাপ, তাই আমরা একটু ঘুরতে এলাম। আপনার সমস্যা হলে চলে যাব। দিয়া তেতে উঠে বলল, ম্যাডাম ম্যাডাম করছেন কেন? সমুদ্র কি আমার বাবার? আপনার ইচ্ছে হলে থাকবেন, নতুবা চলে যাবেন। আমাকে কেন জিজ্ঞেস করছেন? আমি কি এত বডিগার্ড নিয়ে দখল করে বসেছি? রাশেদ হামিদ মজুমদারের দিকে তাকাতেই উনি লজ্জা পেলেন, ঠান্ডা ধমক দিলেন দিয়াকে। মেহতাব বিবি এমন করে না, ওনাদের তো নিরাপত্তার ব্যাপার আছে, তাই ফোর্স আছে। রাশেদের দিকে ফিরে বললেন, অফিসার আসলে ও ওদিকটাতে যেতে চেয়েছিল, আপনাদের পাহাড়ের জন্য পারেনি, তাই রেগে আছে। সমস্যা নেই, আমরা এখনই উঠে যাচ্ছি। সময় হয়েছে আমাদের। ভালো থাকবেন। দেয়ার দিকে ফিরে হেসে চলে গেল। কিছুক্ষণ পর ফিরে এসে দেয়াকে বলল, ম্যাডাম, একটু কথা ছিল, এদিকে আসবেন? হামিদ মজুমদারকে বলে দিয়া এক পাশে এলো। রাশেদ কেমন আনবান করছে, কিছু একটা বলতে চাইছে কিন্তু পারছে না। অবশেষে বলল, আপনি কি আমার বন্ধুর সাথে কথা বলবেন? ও কথা বলতে চেয়েছে। কে বন্ধু? ওই যে। রাশেদ আঙুল দিয়ে দেখালো। দিয়া দূর থেকে দেখতে পাচ্ছে কেউ একজন বসে আছে জাদ্রালি ভাব নিয়ে। কেন কথা বলতে চাইছে, বকা দেবে নাকি? এত কথা শোনালো ওই সময় দিয়ার মাঝে ভয়ের উদ্রেক হলো। দিয়া দুপাশে মাথা নেড়ে বলল, না, আমি দাদা সাহেবের কাছে যাব। হন হন করে সামনে দিয়ে হেঁটে চলে গেল। রাশেদের মুখ লুটকে গেল, দেখতে পাচ্ছে দিয়া পরিবার সমেত সৈকত ত্যাগ করছে, দূর থেকে সাহায্য চেয়ে আছে। ফারা, ধ্যান ভাঙল দিয়ার। সাহাদের চমকে যাওয়া চাহনি দেখে বলল, সেদিন আপনারা ছিলেন, আমি রাশেদ ভাইয়াকে চিনতে পারিনি। আপনাকে তো দেখিনি সামনে থেকে। সাহাদ অন্তরিক্ষে তাকিয়ে বলল, আমার ডাকে সেদিন কাছে আসলে বুঝতে ঘটনা কি? কেন ডেকেছিলেন? সাহাদ মুচকি হেসে উঠে দাঁড়ায়। মাথা ধরেছে ফারা, ঘুমাবো একটু, সকালে মিটিং। আমি উত্তর পেলাম না। সরাসরি প্রপোজ করতে। বৃহৎ বঙ্গোপসাগরকে সাক্ষী রেখে নেভিরে কমান্ডার শাহাদ ইমরোজ সেদিন রেকর্ড ভাঙা প্রপোজাল দেওয়ার প্রস্তুতি নিয়েছিল সপ্তদর্শীকে। সে নাকচ করে দিয়ে প্ল্যানে পানি ঢেলে চলে গেল। হতবাক দিয়া, ইউ কি সম্ভব? এখন করুন। টাইম এক্সপায়ার্ড। দিয়া ছল ছল চোখে তাকিয়ে আছে। সাহাদ রুমে চলে গেল। এই নিরস মানুষটা এত বছর ধরে পছন্দ করে, ব্যাপারটা ভাবতেই কেমন লাগছে। আসলেই পছন্দ করে তো। নতুন প্রোফাইল পিকচার দেখে রিয়াক্ট দিতে হাত নিষ্পিস করে উঠল। মনটাকে শত বারণেও সামলাতে না পেরে একটা লাভ রিয়াক্ট দিয়েই দিল। অনলাইনের সবুজ রংটা জ্বলছে। মেসেঞ্জারে ঢুকে ঠুস করে একটা মেসেজ দিল। বেশ কিছুক্ষণ হলো রিপ্লাই না আসাতে পুনরায় মেসেঞ্জারে ক্লিক করতেই দেখলো ব্লক। লিমন হতবাক। লিমনকে পুরোপুরি ব্লক করে দিল। কি ভয়ঙ্কর মেয়ে! সালাম দিলে যে ব্লক করে দেয় তা তো জানা ছিল না। ফোনটা হাতে নিয়ে কয়টা বাজে সেসব পরোয়া না করে নাম্বার ডায়াল করলো। ফোন রিসিভ হতেই ওপাশ থেকে রিনরিনে আওয়াজে সালাম ভেসে এলো। ইস, কি সুন্দর কণ্ঠ!
উত্তর দেওয়ার আগে লিমনের মনে হলো, আচ্ছা তাহলে জানে না আমার নাম্বার? জানলে সালাম তো দূর, কয়েকটা শুদ্ধ বাংলা ভাষায় খারাপ কথা আসতো। মনে সাহস করে লিমন সালামের উত্তর দিয়ে বলল, কোন ধরনের অসভ্যতামি? সালাম দিলাম আর ব্লক করে দিলেন। তাহির রাগ সপ্তম আসমানে। যদি ঘুণাক্ষরে ওর টের পেত এই বেয়াদব, কখনই ফোন রিসিভ করতো না। মাথা ঠান্ডা করে বলল, কি ব্যাপার ছোট ভাইয়া এত রাতে? এই খবরদার ভাইয়া বলবেন না। আমি ছাইয়া বানাতে চাচ্ছি আর উনি ভাইয়া ভাইয়া করছে। ব্লক করেছেন কেন? তাহির মেজাজ নিয়ন্ত্রণে আনতে অক্ষম হয়ে বলল, অনেক সহ্য করেছি আমি, কালকে ভাইজানকে বলে তোমার একটা ব্যবস্থা করতেই হবে। এত অসভ্য তো ছিল না বাচ্চাকালে। আমার এখনো মনে পড়ে 3 বছর বয়সে নিজে হিসু করে নিজেই হিসুতে আচার খেয়েছো। পরে পরে বড় খালামণি একটা ন্যাপকিন পরিয়ে দিয়ে আমার বলতো ওকে একটু দেখে রাখতো আম্মু। খালামণি ওর হিসু পরিষ্কার করি। আর এখন আসছে সিনিয়র বোনের সাথে প্রেম করতে। লিমন প্রচন্ড লজ্জা পেয়ে নির্বাক হয়ে গেল। এত উপমা, এত উদাহরণ, এত দোষ থাকতে এই একটা কথাই কিনা মাথায় এলো মেয়ের। ছি ছি ছি, ইয়াক, প্রেমের 12টা বাজিয়েছে। ছোটবেলায় এই তিক্ত স্মৃতি, ইয়া আল্লাহ, কথাই বের হচ্ছে না কোনো মুখ দিয়ে। তাহি পুনরায় বলল, লজ্জা পেয়েছো ছোট ভাই? লজ্জা পেও না, ওটা তো ছোটবেলার ঘটনা। এখন তো আর নিজের হিসুতে আচার খাও না, তাই না? অবশ্য খেলে তো নিজেরই বিপদ, নিজেরটা নিজেই পরিষ্কার করতে হবে। না হয় ভাইজান এসব শুনে ওই হিসুতেই তোমাকেই নাচার মারবে। লিমন চেঁচিয়ে উঠল, আপনি কি থামবেন মিস তাহি? কি শুরু করলেন বলুন তো? আর কোনো কথা পেলেন না? আহারে দাঁড়াও, আরো আছে তো। তোমার যখন সুন্নতের খাদনা হলো, তুমি তো তখন মাত্র 9 বছরের ছোট্ট শিশু। আমি তখন 12 কি 13। এসে অবুঝের মতো বলেছিলাম শেফালিকে, আপু জোসে ফু দিয়ে দাও। তাহলে ভাবো, আমি তোমার সুন্নতের খাদনাও দেখেছি। ভাগ্যিস ফুটা আমাকেই দিতে বলেনি, যদি বলতো মান সম্মান কোথায় যেত জানো? লিমন ক্ষোভে হিস হিস করে বলল, আমি বেয়াক্কেল ছিলাম, আপনাকে বললেই পারতাম। আমার যতদূর মনে পড়ে শেফালি আপা কাল মলে আম্মুর কাছে গিয়ে নিয়ে গিয়েছিল। আপনি মানবতা দেখিয়ে ফু দিলেই পারতেন। অত্যন্ত ছোট থেকে দেখে অভ্যস্ত হতেন। এই ছেলে এত বেয়াদব। তাহি চরম ক্রোধান্বিত হয়ে ফোন কেটে দিল, ব্লকও করে দিল লিমনকে। অপর পাশ থেকে লিমন ফোনটা একপাশে রেখে কপালে হাত দিয়ে নিশ্চুপ। জিহুভাই কামড় দিয়ে চোখ ঢেকে বিড়বিড় করে বলল, এ আল্লাহ, কত কষ্টে সাহস করে ফোন দিয়েছিলাম। এমন সব কথা শোনালো, সামনেই তো যেতে পারবো না আর। এই মুখ লুকাবো কোথায়? ঘড়িতে রাত 1:30। টিকটিক করে বাড়ছে সময়ের ঘন্টা। এবার যেন এই আওয়াজটা মাথায় বাড়ি দিচ্ছে। অসহনীয় ব্যথায় উঠে পড়ে বিছানা ছেড়ে। মাঝখানে শাহেজা ঘুমায়, পাশের কাউচে দিয়া। মেয়েটাকে কয়েকবার বলা হয়েছে বিছানায় শুতে, কি প্রবল জেদ, মুখে প্রকাশ করেনি। তবে এই কামরায় আসার পর থেকে এক বিছানায় শোয়া হয়নি দুজনের। পরিস্থিতি স্বাভাবিক, এরপরও কোথাও একটা অস্বাভাবিকতার তীব্র ছায়া, যা প্রকাশ করে আসন্ন বিচ্ছেদ। কয়েকবার বলার পরও কথা না শোনাতে শাহাদার জোর করেনি। যার যার ব্যক্তিগত ব্যাপার, এখানে হস্তক্ষেপ করার অধিকার শাহাদের নেই। শাহাদের পক্ষে সম্ভব নয় কাউচে ঘুমানো। কাউচের দৈর্ঘ্যের সাথে দেহ বড্ড বেমানান। বিছানা ছেড়ে উঠে এক গ্লাস পানি পান করে বেডরুম থেকে বেরোলো। সোজা ছাদের উদ্দেশ্যে পা ফেললো। চারপাশটা ঘুটঘুটে অন্ধকার, পোর্চের নিচে টিমটিমে হলুদ আলো। চোখের সামনে ভেসে উঠেছে পরিচিত রমণীর নাচ, মঈন মজুমদার, দিয়ার চাচা, যার সাথে কথা বলে বিয়ের দিন ঠিক করেছিল। মজুমদার বাড়িতে যেতেই রাস্তায় বজ্রপাত বৃষ্টি। গাড়ির চাকা আটকে গেল কাদাতে। পাভেল, হামসা, নোমান, তুহিন ঠেলেও যখন উঠাতে পারেনি, শাহাদ তখন বিরক্ত হয়ে ভরা বৃষ্টিতে বেরিয়ে গেল মুখে অস্বাভাবিক বাজে কথা নিয়ে। নেভি কর্মকর্তার মুখের ভাষা যে স্বাভাবিক হবে না, এটাই যেন স্বাভাবিক। শাহাদের মুখের বিচ্ছিরি কথা শুনে হামসা আর তুহিন ঢুক গেল। শাহাদ চেয়েছিল না এই রাস্তায় ঢুকতে,
তুহিন ভুল করে কাদামাটির রাস্তায় ঢুকে পড়েছে। বারণ করার সত্ত্বেও যখন শোনেনি, এখন খারাপ কথা শোনাই শ্রেয়। গায়ের শার্ট ভিজে চুপচুপা, ফোন বের করার সাধ্য নেই, যা পানি ঢোকার সব অলরেডি ঢুকেছে, এখন বের করলে আরো বরবাদ হবে। হামজা এর মধ্যে বলে উঠল, বস, গুগল ম্যাপে কি রাস্তা দেখাবে? এবার আর নিজেকে পুনরায় সংযত করতে ব্যর্থ হয়ে শাহাদ ক্ষেপে উঠল। হারামির বাচ্চা, কাছে আয় তুই। এই কাদা রাস্তায় তোরে মাটির পানির ভিতরে চুবায় গুগল ম্যাপের নতুন রাস্তা মানাবো, বদমাস। পাভেল নোমান হামজাকে চেপে ধরে চুপ করতে বলে। যখন মজুমদার বাড়িতে এসে পৌঁছালো তখন দুপুর গড়িয়ে বেলা 3টে। বাড়িতে সকলে অপেক্ষা করছে। মজুমদার বাড়ির মেহমানখানায় মেহমানদের জন্য বিশাল আয়োজন। মঈন মজুমদার এগিয়ে এসে স্বাগত জানালেন। সনাতনী সেগুন কাঠে নকশাদার সোফায় বসে আছেন রায়হান সাহেব এবং সুলতানা কবির। শাহাদকে দেখে সুলতানা কবির হাতে একটা ব্যাগ ধরিয়ে মঈনকে অনুরোধ করলো গোসলখানা দেখিয়ে দিতে। শাহাদ ব্যাগ হাতে চলে গেল। একটা সাদা শেরওয়ানি পরার পরে মনে হলো বড়ই সুন্দর শাহী ভাব। এর মাঝে খাবারের আয়োজন চলছিল। কিছুক্ষণ পর শাহাদ আসতেই খাবার টেবিলে মঈন মজুমদার বলে উঠলেন, জামাই, আমার বাসটির সাথে তো দেখা হয়নি, একবার কি দেখা করবেন? শাহাদের ব্যক্তিত্ব মঈনের খুব পছন্দ হয়েছে। কেমন গাম্ভীর্য। শাহাদ মঈনের দিকে তাকিয়ে বলল, দেখা করা তো উচিত। আপনাদের যদি তেমন রীতি থাকে তাহলে ভালো হয়। যতটুকু আন্দাজ করেছি আপনারা অনেক আচার রীতি মেনে চলেন। তা চলি, আমাদের এখানে মেয়েরা না মেহনার সাথে দেখা করে না। শাহাদ কিঞ্চিত হেসে বলল, ভালো লাগলো শুনে। খাবার শেষে বিশ্রামের পর পাঠানো হলো অন্দরে। শাহাদ জানতো না এই বাড়িতে আবার অন্দরমহলও আছে। মঈনের স্ত্রী তমা শাহাদকে বারবার আর চোখে দেখছে। নিজের মেয়েকে বলল শাহাদের সাথে আগ বাড়িয়ে কথা বলতে। কল্পনা শাহাদের সাথে কথা বলছে দিয়ার রুমে নিয়ে যেতে যেতে। শাহাদ নীরবতা পালন করছে। দরজার কাছে এসে ঘুঙুরের আওয়াজ শুনে থমকে গেল হৃদয়। কল্পনাকে প্রশ্ন করলো, ভেতরে কে? আমাদের দিয়ারানী। আপনি ভেতরে যান দুলাভাই, আম্মা জানলে আমার ছাল তুলবে। আপনাকে অন্দরমহলের মেহমানখানায় বসাতে বলেছিল, সেখান থেকে আম্মা সব দেখতে পেত। আমার কাছে মনে হয়েছিল আপনি এখানে আলাপ সারুন, কেউ দেখতে পাবে না। আর দিয়ারানী জানে না আজ তার বিয়ে। একটু খোলাসা করে বলবেন। মেয়েটা একটু অন্য ধাঁচের, কিন্তু আমার বড্ড স্নেহের। আমার আপনাকে আমার জন্য পছন্দ হয়েছে, তাই আপনার সাথেই বকবক করতে বলেছে। তবে আমার মনে হলো আপনি আমাদের দিয়ারানীর রাজ্যটক, তাই বাধা হলাম না, গেলাম, কথা বলুন। এতক্ষণে মনে হলো মেয়েটা বড্ড সরল, অথচ তার মেয়েটার মা কতটা কুরুচি। শাহাদ মুচকি হেসে বলে, বোকা মেয়ে। এই জন্যই আম্মা ভেবলি ডাকে। কল্পনা চলে যেতে শাহাদ কামরায় আলিশান দরজায় হালকা জোর দিয়ে ধাক্কা দিল। ঘুঙুরের আওয়াজ স্পষ্ট হলো। গান বাজছে নজরুল গীতি। এই কামরা বাড়ির অন্য সব কামরা থেকে বৃহৎ, সাধারণত রাজা বাদশাদের কন্যা। স্ত্রীরা এসব কামরার উত্তরাধিকারিণী হয়। সামনে সাদা আনারকালি পরিহিত প্রিয়সী, কোমরে লাল জড়ি সুতার ওড়না পেঁচানো। মনে হলো কোনো জমিদার কন্যা নাচের অনুশীলন করছে। সেই রজনীগন্ধার সুবাস। বুকের ভেতরটা ধক করে উঠল, শিউরে উঠল শরীরের প্রতিটি লোমকূপ। ৩৫ বছরের জীবনে এমন নাচ কখনো সখনো দেখেনি। যেন সত্যিকারের অর্থে সম্রাজ্ঞী নূরজাহান সামনে চলে এসেছে। গলাটা শুকিয়ে কাঠ, কামরা জুড়ে টিমটিম আলো, গানের প্রতিটি স্তবক যেন মন থেকে অনুভব করার চেষ্টা করল। হঠাৎ নাচ থেমে গেল। ঘোমটা তুলল মাথায়, আর চেহারা দেখা গেল না। মেয়েটাও শাহাদকে দেখেনি। হক চকিয়ে গেল শাহাদ। সজ্ঞানে ফিরে বলে উঠল, আমি ভীষণ দুঃখিত। কে আপনি? আমার নাচ ঘরে কি করছেন? অন্দরে কিভাবে ঢুকেছেন? চাচা যান, মতিয়া বানু, কল্পনা আপা, কোথায় তোমরা? হাঁক ছাড়ল দিয়া। ঘোমটা সমেত মুখ চেপে ধরল শাহাদ দিয়ার।
হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।